প্রতিটি মানুষ যাতে ভোট কেন্দ্রে আসতে পারে, নিরাপদ থাকে এবং তার ভোটটা প্রয়োগ করতে পারে। তো আপাতত আমাদের ঢাকা নয় এখনও ভোটের পরিবেশ ঠিক আছে, কিন্তু আমরা তো জানি কেউ না কেউ হয়তো বা চাবে এই নির্বাচনটাকে না হোক, আবার নির্বাচনটা বাঞ্ছনীয় পরিবেশ নষ্ট হোক। সেক্ষেত্রে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এই দৃষ্টিকোণে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত এখন, যাতে মানুষ এবং ভোটার প্লাস প্রার্থীরা নিরাপদ থাকে এবং সকলে ভোট দেওয়ার একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকে। সেটা এখন পর্যন্ত আমাদের ঢাকা নয়ের কথা বলতে পারছি, কিন্তু এর মধ্যে যেহেতু অনেক জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স সংঘটিত হয়েছে এবং আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পরিবেশটার সব জায়গায় আরেকটু নিরাপত্তা বাড়ানো উচিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখন যারা আমরা রাজনীতি করি, আমরা তো আসলে নিজের জীবনের চেয়ে দেশকে বেশি ভালোবাসি, দেশের মানুষকে বেশি ভালোবাসি। আমি আমার নিরাপত্তা নিয়ে ভাবি না, কারণ এর মধ্যে আমাকে হত্যা করার 2বার চেষ্টা করা হয়েছে। আমরা তো অনেক নির্যাতন নিপীড়ন, অনেক মামলা খেয়েছি, অনেকবার জেলে গেছি, কারাগারে গিয়েছি, রিমান্ডে ছিলাম। কিন্তু ব্যাপারটা যে আমরা যে জিনিসটা শঙ্কা বোধ করি সেটা যে আগেও বলেছি যে এত রক্তের বিনিময়ে আমরা একটা সবাই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব রয়েছে। সেখানে আমাদের যারা ভোটার তাদের নিরাপত্তা দরকার, আর যারা প্রার্থীরা শঙ্কাবোধ করছে তাদের যাদের নিরাপদ, মানুষের মধ্যে যাতে ভীতিহীন পরিবেশে ভোট দিতে পারে সেই জায়গাটাই করা উচিত। আর নিরাপত্তাহীনতা যে নাই তা না, যেহেতু আমাদের একজন সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে এবং এছাড়া বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন ঘটনা সংঘটিত হচ্ছে, তো সেক্ষেত্রে এখানেও এরকম ঘটনা ঘটবে না এরকম তো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। কিন্তু নিরাপত্তার ব্যাপারটা যদি জোরদার থাকে, প্রতিটি প্রতিষ্ঠান যদি তার দায়িত্ব সুচারুরূপে পালন করে, যেহেতু আমরা এখানে সবাই ওই প্রার্থীরাদের মধ্যে একটা সহযোগপূর্ণ পরিবেশ আছে, সেই ক্ষেত্রে আমাদের জায়গাতে কিন্তু যারা নির্বাচনটা বানচাল করতে চায়, যারা এই নির্বাচনটা হতে দিতে চায় না, সেই ক্ষেত্রে তো অবশ্যই নিরাপত্তাকে নিশ্চিত করা উচিত, জোরদার করা উচিত। আমরা ঢাকা নয় বঞ্চিত একটা এলাকা। ঢাকা নয় কয়েকটা ওয়ার্ড আছে যেখানে এগুলি যা আগে ইউনিয়ন ছিল, এখন সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে এখনও আপনি বিশাল বড় বড় বাঁশের সাঁকো পাবেন, যেগুলির উচ্চতা 4-5 মানে 500 ফিট 6 ফিট, আর 4তলা 5তলা বিল্ডিংয়ের সমান এক একটা উচ্চতা। এক একটা দিয়ে প্রায় হাজার হাজার লোক চলাফেরা করে। রাস্তাঘাটটা এখনও এমন রাস্তা আছে যেখানে পায়ে হেঁটে যেতে হয়, স্যান্ডেল পরেও যাওয়া যায় না। আর জলবদ্ধতার সমস্যা আছে, এখানে রাস্তাঘাটের সমস্যা আছে, এখানে যেমন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা আছে, চিকিৎসার অনেক সমস্যাপূর্ণ একটা এলাকা ঢাকা নয়। এবং এগুলি থেকে উত্তরণ করতে হলে আপনাকে নাগরিক সুবিধাগুলি বাড়াতে হবে। নাগরিক সুবিধা বাড়াতে বলতে কি প্রাপ্যটুকু ন্যূনতম প্রাপ্যটুকু, তা প্রাপ্যটুকু বললেও অনেক কিছু, ন্যূনতম প্রাপ্যটুকু পেলেও এলাকার মানুষ বলতো যে হ্যাঁ আমি কিছু নাগরিক সুবিধা পাচ্ছি। আসলে তারেক রহমান, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, উনি কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিকল্পনা নিয়ে এসেছেন। উনি শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনায় তিনি সবাইকে অন্তর্ভুক্ত করেছেন। একটা রাষ্ট্র চলতে হলে যতগুলি পেশার লোককে সম্পৃক্ত করা হয় এবং প্রতিগুলি সেক্টরকেই উনি সম্পৃক্ত করেছেন এবং 31 দফার ভিত্তিতেই তিনি আগামী বাংলাদেশ করতে চান। সেখানে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ বিএনপিকে অনেক বেশি ভালোবাসে, কারণ এই দলের প্রতি রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি আমাদেরকে পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, তেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা যে স্বৈরাচার মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশে একটা ভোটাধিকার বাংলাদেশের যুদ্ধ করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তারই যোগ্য উদ্দেশ্যে তারেক রহমান আজকে যখন বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবছেন পরিকল্পনা বাস্তবায়ন করতে 31 দফার ভিত্তিতে, তো মানুষ এটাকে গ্রহণ করেছে এবং মানুষ চায় যে হ্যাঁ আগামী দিনে এই 31 দফার ভিত্তিতে প্রতিটি মানুষ যাতে এই সমাজের উন্নয়নে তাদের ভূমিকা রাখতে পারে, প্লাস তার অধিকারটুকু যাতে ফিরে পায়। আমি আসলে কাউকে তো প্রতিদ্বন্দ্বী মনে করছি না, আমি তাদেরকে আমার সহযোদ্ধা মনে করি। কারণ ঢাকা নয় যারা নির্বাচন করতে যাচ্ছে তারাও তো এলাকার মানুষের ভোটে প্রতিনিধি হয়ে এলাকার উন্নয়ন করতে চায়, দেশ একটা কল্যাণমূলক রাষ্ট্রের ভূমিকা রাখতে চায়, তাই না? তাহলে তার লক্ষ্য আমার লক্ষ্য তো আমি তো একই মনে করি। যদি যারা পজিটিভ চিন্তা করে, যারা সমাজের বা রাষ্ট্রের কল্যাণের জন্য চিন্তা করে, তাদেরকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না। তাদেরকে আমি মনে করি যে আমরা এক এক সহযোদ্ধা, আমরা সবাই দেশ গড়ার একজন করে আমরা সহযোদ্ধা
আমরা সকলকে নিয়ে আমি কাজ করতে চাই। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাকে নিয়েও কাজ করব, আবার আমি জনগণ যদি আমাকে নিয়ে নির্বাচিত করে আমি তাদেরকে নিয়ে কাজ করব। তাদের সবার যা কিছু ভালো তার সাথে আমি সকল সময় থাকতে চেয়েছি। হ্যাঁ, আমাদের এই এলাকাটা জনবহুল একটা এলাকা, এখানে খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশি। তো সেক্ষেত্রে আমাদের এই এলাকাকে আমাদের বেকার সংখ্যা অনেক বেশি। এখানে আমাদের সরকারি যে সংস্থাগুলি আছে, হ্যাঁ, সে আমাদের যুবকদেরকে কারিগরি শিক্ষায় তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করা। আমরা আমাদেরকে শিক্ষার ব্যবস্থাকে আমরা কিন্তু আমূল পরিবর্তন চাই। আমরা শিক্ষা ব্যবস্থাকে কারিগরি উৎপাদনমূলক শিক্ষা ব্যবস্থা চাই। আমরা চাই একটা ছেলে লেখাপড়া শেষ করে শুধু চাই সে চাকরি, যারা চায় চাকরি করবে, যারা চায় না আমি উদ্যোক্তা হবো, ব্যবসা বাণিজ্য করবো, তাকেও সাথে সেই পরিবেশটা তৈরি করে দেওয়া যায় এবং তাকে সেভাবে গড়ে তোলা যায়। আবার যারা মনে করবে না যে আমি দেশকে রিপ্রেজেন্ট করব, নিজেকে গড়ে তুলে আমি বাইরে যাই চাকরি করে আমি আমার নিজে এবং পরিবারকে সচ্ছলতার সাথে সাথে দেশকেও সচ্ছলতার উন্নয়ন করার জন্য কাজ করব, তাকেও সেভাবে গড়ে তোলা, আমরা তাকেও কারিগরিভাবে তাকেও সেভাবে গড়ে তোলা। আর আমরা তো বলছি যে আমরা ব্যবসা বাণিজ্যকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে এটি দ্রব্যমূল্যকে সহজলভ্য করে এবং মানুষকে উদ্যোক্তা হিসাবে তাদেরকে সম্পৃক্ত করে প্রতিষ্ঠিত করা, এই কাজটি আমরা চাই। তা মোট কথা হচ্ছে যে আমরা একটি কারিগরি উৎপাদন শিক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন সেক্টরে আমরা বিভিন্ন ধরনের যুবকদেরকে, কিশোরদেরকে কারিগরি বিভিন্ন শিক্ষায় সম্পৃক্ত করে এবং যারা ক্রীড়াঙ্গনেও ভালো ভূমিকা রাখতে চায় তাদেরকেও এইভাবে আমরা বিভিন্ন ইনডোর গেমস অথবা আমাদের 31 দফার মধ্যে কিন্তু তাও আছে যে আমরা একটা সাবজেক্ট রাখতে চাই 100 মার্কের, যেটা যে যারা খেলাধুলায় সম্পৃক্ত তারা যাতে ওই খেলাধুলার সাথে সম্পৃক্ত নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে, সমাজে ভূমিকা রাখতে হবে, সেজন্য সেই কাজও করতে চাই আমরা। অবহেলিত মানুষগুলি আসলে আমার কাছে যে খুব বেশি কিছু চায় তা না, তারা তো মৌলিক অধিকারগুলি চায়। সে চায় সে অসুস্থ হলে সে চিকিৎসার সুবিধা পাবে, এরকম যেই জন্য একটা হাসপাতাল আছে, আরও এরকম কিছু হাসপাতাল গড়ে উঠুক। সে চায় তার সন্তান লেখাপড়ার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান চায় যেখানে তার সন্তান যা লেখাপড়া করতে পারবে। সে চায় তার সন্তান যখন সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সেটি রাস্তাটা যাতে নিরাপদ থাকে, সুন্দর থাকে এবং সেই রাস্তাতে সে যাতে তার সন্তানকে নিরাপদে হেঁটে নিয়ে আসা যাওয়া করতে পারে, সেই পরিবেশটা সে চায়। সে চায় যে তার সন্তানটা লেখাপড়া করে যখন শেষ করবে তখন তাকে এমনভাবে দক্ষ করে গড়ে তোলা যাতে সে তার ভূমিকাটুকু ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রের জীবন সমাজে তার ভূমিকাটা রাখতে পারে। সে আসলে মৌলিক অধিকারগুলি চায়। সে চায় দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে। হ্যাঁ, কিছু জিনিস রাষ্ট্রীয় আছে, আবার সে এই ঢাকা নয় চায় হচ্ছে একটি চাঁদাবাজি যাতে না হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে যাতে না হয়, মানুষ যাতে মাদক থেকে মুক্তি পাইতে পারে, মানুষ যাতে একটা নিরাপদ পরিবেশ পায়, এগুলি চায়। মানে একটি সমাজ কল্যাণমূলক সমাজ চায় যে যেখানে মাদক থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে সন্ত্রাস কর্মকাণ্ড থাকবে না, যেখানে তার সন্তান এবং তার নিরাপদ থাকবে, সেইটাই চায়। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের উন্নয়নে যে ব্যাপারটা হচ্ছে আন্তরিকতার ব্যাপার। আপনি যদি এই এলাকা, আমি যেহেতু এই এলাকায় বেড়ে উঠেছি, এই এলাকায় জন্মের পর থেকে আমি এই এলাকা অলিতে গলিতে আমার বন্ধুবান্ধব, পরিচিত, রাজনৈতিক সহযোদ্ধা, ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী অনেকের সাথে, মানে হাজার হাজার লোকের সাথে আমার সম্পর্ক আছে। প্রতিটা এলাকায় কারোর বাসায় অসুস্থ হলে দেখতে গেছি, কারোর বাসায় দাওয়াত খেতে গেছি, কারো সমস্যা হলে তার দেখা করতে গেছি। প্রতিটা অলিগলি আমি চিনি এবং এখানে আসলে মানে পরিকল্পিতভাবে, মানে যে একটা আমি এলাকার সন্তান, এলাকার যে উন্নয়ন চাই, এলাকার মানুষগুলি কিছুটা আন্তরিকতার জায়গাটা আমার মনে হয়েছে যে অভাব ছিল। কারণ হচ্ছে একেবারে এলাকার সন্তান হিসাবে যে এলাকাকে কাছের থেকে দেখা, আমার রাজনৈতিক বয়স 38 বছর। আমি 38 বছরে এক একটা গলিতে আমি মিনিমাম হলে 30-40 বার করে গেছি। এই যে দুঃখ কষ্টগুলি, সেটা আমার জীবনেরও দুঃখ কষ্ট। আমিও তো এই ভাঙা রাস্তা দিয়ে চলছি, আমিও তো এই কদমাক্ত রাস্তা দিয়ে চলছি। মানে মানুষের যে কষ্টটা সেটা আমারও ব্যক্তিগত কষ্ট। তাই আমি ফিল করি আসলে মানুষ কতটুকু দুঃখ কষ্টের মধ্যে অতিবাহিত করে। সেই ক্ষেত্রে সুযোগ আসলে সেটাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে অন্তত সেই দুঃখেরটাকে কিছুটা যদি লাঘবও করা যায়, তাহলে তো মানুষ বলবে যে হ্যাঁ, সে আসলে আমাদের এলাকার সন্তান, আমাদের ঘরের ছেলে।
এটা আসলে গুঞ্জনও না, এটা হচ্ছে তারা এই ব্যাপারে সিদ্ধান্তই দিয়েছে। জামাতের প্রার্থী সে নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে যে তারা জোটের কারণে সে নির্বাচন থেকে সরে যাচ্ছে। এটা গুঞ্জন না, এটাই মানে সত্য ঘটনা। এবং তিনি নিজেই তার ফেসবুক আইডিতে সে স্ট্যাটাস দিয়ে সে জানিয়েছে যে আসলে তারা এনসিপিকে জোটের অংশ হিসাবে তারা প্রার্থী করেছে এবং তিনি নির্বাচন থেকে সরে যাচ্ছেন। এটা তো আমি বলতে পারবো না, যে বলছে সেই বলতে পারবে যে এটা আসলে তাদের কি। এখানে আমাদের যে প্রার্থী সে তার ফেসবুক আইডিতে ভেরিফাইড আইডিতে সে বলছে যে সে নির্বাচন থেকে সরে যাচ্ছে।